এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করব সেটা 16ই জানুয়ারি 2007 সালে সাউথ দিল্লির বদরপুর এলাকায় ঘটেছিল একটা ঘটনা। ঘটনাটা ছিল একজন ফল ব্যবসায়ী যার নাম ধরমদেব। সে ব্যবসার কাজে বাইরে কোথাও গেছিল। ভোরবেলায় যখন বাড়ি ফিরে এসেছিল সে দেখেছিল তার বাড়ির মেন গেট, তার ঘরের সব দরজা সমস্ত খোলা রয়েছে। ঘরে অন্ধকার, সিডিতে গান চলছে। সে ভয় পেয়ে গেছিল। তার বউ তো গান শোনে না, হঠাৎ করে গান চলছে, দরজা খোলা রয়েছে। সে যখন লাইট জ্বালায় তখন বেডরুমে নিজের স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। গলায় একটা সুতি বেল্ট দিয়ে ফাঁস লাগানো ছিল। সে চিৎকার করে আশেপাশের প্রতিবেশীদের জড়ো করেছিল। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল। পুলিশ আসার পর তার বাড়িটা খুব ভালো করে তদন্ত করে দেখে। তাকে জিজ্ঞেস করা হয় বাড়িতে কোনো লুটপাট, ডাকাতি ইত্যাদি ঘটেছে কিনা। ধরমদেব বলেছিল যে না, বাড়ি যেমন ছিল ঠিক তেমন সাজানো গোছানো রয়েছে, কিচ্ছু চুরি যায়নি। ধরমদেবকে জিজ্ঞেস করা হয় যে কারোর উপর সন্দেহ আছে কিনা। ধরমদেব পুলিশকে একটা জুতো জোড়া দেখিয়েছিল যেটা তাদের মেন গেটের কাছে রাখা ছিল। সেটা দেখিয়ে সে বলেছিল এই জুতোটা তার যে স্ত্রী মারা গেছে কুসুমের বড় দিদির হাজবেন্ডের। পুলিশ জিজ্ঞেস করে যে তার জুতো এখানে কিভাবে এসছে। তখন ধরমদেব বলে যে আমার স্ত্রীর সাথে যখন আমার বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম রাতে আমার স্ত্রী আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে তার যে বড় জামাইবাবু তার সাথে তার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। তবে সে আমাকে কথা দিয়েছিল আর কোনো দিন ওই ধরনের ভুল কাজ সে করবে না। আমিও তাকে ক্ষমা করেছিলাম। তারপর থেকে আমার স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্ক তার জামাইবাবুর নেই। তবে তার বড় জামাইবাবু মাঝে মধ্যেই এখনও তাকে কুপ্রস্তাব দিত। আমি কখনো না থাকলে সেই সময়ে সুযোগ নিয়ে তাকে বিরক্ত করত। আমার মনে হচ্ছে আমি ব্যবসার কাজে মুরাদাবাদ যাচ্ছি এই খবরটা সে কোথাও থেকে পেয়েছিল, আর সে হয়তো এসে আমার স্ত্রীকে আবারও কুপ্রস্তাব দিয়েছিল। আমার স্ত্রী যখন রাজি হয়নি তখন সে আমার স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলেছে। আর বাড়ি থেকে তাড়াহুড়োতে বেরিয়ে যাওয়ার সময় নিজের জুতো জোড়া ওখানেই ফেলে রেখে চলে গেছে। যদিও এই গল্পটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে পুলিশের মনে হয়নি, তাও পুলিশ সেই সময় চলে গেছিল। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার পুলিশ টিম গেছিল মুরাদাবাদ। মুরাদাবাদে যাওয়ার পরে যে ভদ্রলোকের নাম বলে দিয়েছিল ধরমদেব, তার কাছে যাওয়া হয়। তার নাম হচ্ছে প্রেমপাল। প্রেমপাল আর প্রেমপালের স্ত্রী পুষ্পা, যে মারা গেছে কুসুম তার বড় দিদি। প্রেমপাল আর তার স্ত্রীর কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন আরও একটা নতুন গল্প তারা শুনিয়েছিল। তারা বলেছিল যে তাদের সাথে কুসুমের কখনো কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না, কারণ প্রেমপাল কুসুমকে আরও কুসুমের আর একজন বোন রয়েছে মেনকাকে, দুজনকেই তিনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। এই ব্যাপারটাতে পুষ্পা দেবীও বলেছিল যে হ্যাঁ, আমার হাজব্যান্ড ভীষণ ভালো লোক। আমার হাজব্যান্ডই কুসুমের বিয়ে ঠিক করেছিল ধরমদেবের সাথে, কারণ আমরাও আগে দিল্লিতেই থাকতাম। আমাদের দিল্লিতে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির চাবি সবসময় আমার বোনের বাড়িতেই থাকে। আমার বোনের হাজব্যান্ড যদি চায় অনায়াসেই একটা জুতো আমাদের বাড়ি থেকে এনে নিজের গেটের সামনে রেখে দিতেই পারে, আর সেটাই হয়তো সে করে থাকবে। তবে আমার হাজব্যান্ড ওই ঘটনার দিন বা তার আগে বা তারপরে দিল্লি যায়নি। সে মুরাদাবাদেই আছে 3 মাস থেকে, কোথাও যায়নি সে। এবং স্বামী স্ত্রী ওই ব্যাপারটা প্রমাণও করে দিয়েছিল যে তারা ওই ঘটনার সময় মুরাদাবাদেই ছিল। আরও একটা ঘটনা তারা পুলিশ টিমকে জানিয়েছিল। তারা বলেছিল সে ব্যাপারে কিন্তু তারা কনফার্ম নয়। তারা বলেছিল তাদের যে ছোট বোন, মানে কুসুম আর পুষ্পার যে ছোট বোন যার নাম মেনকা, সেই মেনকার সাথে একটা অবৈধ সম্পর্ক রয়েছে কুসুমের হাজব্যান্ডের। সেই জন্যই হয়তো
কুসুমের হাজব্যান্ড ধরমদেব এই ঘটনা ঘটিয়ে থাকবে। পুলিশ ধরমদেবের ফোনের লোকেশন চেক করেছিল। লোকেশনে সে দেখেছিল যেদিন কুসুম মারা গেছে তার হাজব্যান্ড রাত্রেবেলায় বাড়িতেই ছিল। তার ফোনের লোকেশন মুরাদাবাদে নয়, তাদের বাড়িতেই দেখাচ্ছিল। পুলিশ তাকে যখন জিজ্ঞেস করে যে তুমি তো মুরাদাবাদ যাওনি, তুমি তো বাড়িতেই ছিলে, প্রথমটায় ধরমদেব একটু চমকে গেছিল, তারপরে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে ফোনের লোকেশন দেখে আপনারা সন্দেহ করছেন তো, আমার একটাই ফোন, যখন আমি শহরের বাইরে কোথাও যাই ফোনটা আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে রেখে যাই, যাতে তার কোনো অসুবিধা না হয়। পুলিশ বুঝেছিল যে মিথ্যা কথা বলছে ধরমদেব। এবার পুলিশ ধরমদেবের কাছে যায়। ধরমদেবকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় থানায় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ যখন একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে, ধরমদেব যে ঘটনাটা পুলিশ টিমকে বলেছিল সেটা হচ্ছে সে নিজে হাতে নিজের স্ত্রীকে শেষ করেছে। কিন্তু কেন, কী ছিল কারণ? সে বলেছিল 1996 সালের 23শে ডিসেম্বর তার সাথে কুসুমের বিয়ে হয়েছিল। বিয়ের পরে খুব সুখের সংসার, তাদের 2 সন্তানও হয়েছিল। 2002 সালে কুসুমের রান্না করতে করতে শাড়িতে আগুন ধরে গিয়ে কুসুমের শরীরের সামনের দিকটা পুরো পুড়ে গেছিল। লম্বা সময় অসুস্থ থাকার পর ট্রিটমেন্টের পর হাসপাতাল থেকে কুসুম ফিরে এসেছিল, কিন্তু পুড়ে যাওয়ার দাগ তার শরীরে থেকে গেছিল। সেই দাগগুলো দেখার পর কুসুমের হাজব্যান্ড ধরমদেবের কুসুমকে আর একদম ভালো লাগছিল না। সে কুসুমের বাপের বাড়ি গেছিল। সেখানে কুসুমের ছোট বোন মেনকাকে দেখে তার খুব ভালো লেগে গেছিল। বয়স যার ধরমদেবের থেকে অনেকটাই কম। যখন ধরমদেবের বিয়ে হয়েছিল তখন মেনকার বয়স ছিল 13 বছর। মেনকা ধীরে ধীরে বড় হচ্ছিল। তাকে দেখে তার জামাইবাবু ধরমদেবের খুব পছন্দ হয়েছিল। সে নিজের শালিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, বলেছিল যে তোমার দিদির শরীরে এতটা পুড়ে গেছে, তার কাজকর্মে হেল্প করার জন্য তুমি চলো, আর তুমি কোনো দিন দিল্লি যাওনি, তোমাকে দিল্লিতে ঘোরাবো। তো ছোট শালি মেনকা জামাইবাবুর সাথে জামাইবাবুর কারে বসে চলে এসেছিল দিদির বাড়িতে। দিদি বোনকে খুব ভালোবাসে, ভালোই কাটছে। জামাইবাবু প্রায় প্রত্যেক দিন তাদেরকে ঘুরতে নিয়ে যায়, পুরো দিল্লি তাদেরকে ঘুরিয়েছে, দামি দামি জিনিস কিনে দেয়। এদিকে একদিন কুসুমকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। বাচ্চারাও যে যার ঘুমিয়ে পড়েছিল। জোর করে ছোট শালিকে রেপ করেছিল সেদিন তার জামাইবাবু। ছোট শালি খুব দুঃখ পেয়েছিল, কান্নাকাটি করছিল। দিদিকে কিন্তু সে কিছু বলেনি। সে বলছিল আমাকে আপনি গিয়ে বাড়িতে দিয়ে আসুন। বাড়িতে দিতে যাওয়ার জন্য তাকে আবারও গাড়িতে করে নিয়ে যাচ্ছে তার জামাইবাবু। যেতে যেতে জামাইবাবু বলছে তোমার দিদি পুড়ে গেছে, আমার তোমার দিদিকে আর ভালো লাগছে না, তো আমি আবারও কাউকে বিয়ে করব। অন্য কাউকে বিয়ে করলে কিন্তু তোমার দিদি খুব ঝামেলায় পড়ে যাবে, বাচ্চারাও ঝামেলায় পড়বে, তো তুমিই আমার সাথে বিয়ে করো, তাহলে আমরা সবাই মিলে একসাথে থাকবো। তোমরা 2 বোন যেহেতু, তো তুমি তো তোমার দিদির কোনো অসুবিধা করবে না, তো তুমি বাড়িতে গিয়ে এইসব ঘটনা বলো না, চলো আমি আর তুমি বিয়ে করব। শালি কিন্তু অবুঝ, কিচ্ছু বুঝছে না, সে কেঁদেই যাচ্ছে। যাই হোক, তাকে তার বাড়িতে পৌঁছে দেয় তার জামাইবাবু। চলে আসে, আসার সময় বলে কিন্তু তুমি খুব ভালো করে ভেবে দেখো, যদি তুমি রাজি না থাকো তাহলে কিন্তু আমি অন্য কারোর সাথে বিয়ে করব। এবার মেনকা অনেক ভাবনা চিন্তার পর জামাইবাবুকে বলে যে আপনার প্রস্তাবে আমি রাজি, আমি আপনার বাড়িতে আবার আসতে চাই। আবার মেনকাকে নিয়ে জামাইবাবু নিজের বাড়িতে আসে। এবার কিন্তু ঘুমের ওষুধ আর দেয়নি নিজের স্ত্রীকে। স্ত্রী হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে দেখছে যে পাশে হাজব্যান্ড নেই। তো সে উঠে নিজের বোন যে রুমে ঘুমাতো সেখানে গিয়ে দেখেছিল দুজনকে ঘনিষ্ঠ অবস্থায়। সঙ্গে সঙ্গে গিয়ে বোনকে মারধর করেছিল, বোনের চুল ধরে মেরেছিল, আর বলেছিল যে কালকেই তোকে আমি বাড়িতে দিয়ে আসবো, আর হাজব্যান্ডকেও বকাবকি করেছিল। তারপরে সকাল হতেই বাসে করে নিজের বোনকে নিজের বাড়িতে দিয়ে এসেছিল, আর নিজের মাকে এই সমস্ত ঘটনা বলে এসেছিল, আর বলেছিল যদি আমার হাজব্যান্ড কখনো তোমার বাড়িতে আসে তুমি কিন্তু তোমার ছোট মেয়েকে
আমার বাড়ি পাঠাবে না, তোমার ছোট মেয়ে আমার সংসার ভাঙছে। তারপর থেকে মেনকাকে খুব কড়া পাহারার মধ্যে রেখে দেওয়া হয়। মেনকার ফোনটা কিন্তু মেনকার কাছেই আছে। মেনকা গভীর রাত্রে মাঝে মধ্যে জামাইবাবুর সাথে কথা বলে। মেনকা জামাইবাবুকে বলছে, আমি কিন্তু তোমাকে নিজের হাজব্যান্ড ভেবে ফেলেছি, আমি আর অন্য কারোর সাথে বিয়ে করব না, আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। পথের বাধা একটাই, দিদি। তাহলে দিদিকে কিভাবে রাস্তা থেকে সরানো যায়? ধরমদেব বলেছে, যখন তুমি রাজি হয়ে গেছো আমার সাথে বিয়ে করার জন্য, তুমি একদম নিশ্চিন্তে থাকো, বাচ্চারা আমাদের কাছেই থাকবে, তবে দিদিকে রাস্তা থেকে সরানো আমার দায়িত্ব। সে নিজের দুটো বন্ধু, একজনের নাম পপ্পু, একজনের নাম দীপেশ, তাদের সাথে এই বিষয়ে কথা বলে, প্ল্যানিং করে। দীপেশ পাশেই থাকে আর পপ্পু তার বাড়ির ভাড়াটে। এবার একটা সিডি প্লেয়ার কিনে আনা হয় যাতে গান চালানো হবে। আর দিদির বাড়ির চাবি তাদের বাড়িতেই থাকতো। দিদির বাড়িতে গিয়ে একটা জুতো জোড়া নিয়ে আসা হয়, এসে গেটের কাছে রেখে দেওয়া হয়। গভীর রাত্রে সিডি চালিয়ে নিজে হাতে হাজব্যান্ড নিজের স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলেছিল। ঘটনাটা ঘটাবার সময় জোরে সিডিতে গান চালিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে ওই ঘটনা ঘটাবার সময় যদি কুসুম চিৎকার করে কোনো আওয়াজ হয়, প্রতিবেশীদের কান পর্যন্ত যেন ওই আওয়াজটা গিয়ে না পৌঁছায়। 3 বন্ধু যুক্তি করে এই ঘটনার সাথে কুসুম আর মেনকার যে বড় জামাইবাবু প্রেমপালকে এই ঘটনার সাথে জড়িয়ে ফেলতে চেয়েছিল। সেই জন্যই তারা তার বাড়ি থেকে বেল্ট আর জুতো নিয়ে এসেছিল। সেই জামাইবাবু, যে জামাইবাবু যখন প্রথম ব্যবসা শুরু করেছিল ধরমদেব ছোটবেলায় নিজের বাড়ি ছেড়ে দিল্লি শহরে এসে মজদুরের কাজ করত একটা ফলের আড়তে। সেই সময় তার আলাপ হয়েছিল ফল ব্যবসায়ী ওই বড় জামাইবাবু প্রেমপালের সাথে। প্রেমপাল তাকেও খুব স্নেহ করতেন। যখন সে বড় হয়, সে নিজে ফল ব্যবসা শুরু করবে ভেবেছিল, তখন তাকে পুঁজিটাও দিয়েছিল সেই বড় জামাইবাবু। তারপর প্রেমপাল সময়ের সাথে সাথে অনেক উন্নতি করে, হয়ে যায় ফলের বড় ব্যবসায়ী। কিন্তু সেই যে বড় জামাইবাবু, তার করা সব উপকার সে ভুলে গেছিল। নিজের স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলেছিল আর দোষটা চাপাতে চেয়েছিল সেই জামাইবাবুর ওপরে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সে করতে পারেনি। ধরমদেবের 2 বন্ধু আর ধরমদেবের প্রেমিকা, তার ছোট শালী মেনকা, সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছিল। কয়েক বছরের মধ্যেই মেনকা জামিনে মুক্তি পায়, তবে বাকিরা এখনও বিচারাধীন, তারা জেলেই রয়েছে। আর ধরমদেবের 2 সন্তান, তারা নিজেদের মামা বাড়িতে মানুষ হচ্ছে।